হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি এনটিপিসি 2025-এর জন্য আমরা জিকে জিএসের যে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনগুলো করছিলাম আপকামিং পরীক্ষার জন্য, তার আজকে আর একটা সেশন শুরু হচ্ছে। তো আজকে আমরা 7/4/2021 এনটিপিসি পরীক্ষার যে ফার্স্ট শিফটের এক্সামটা হয়েছিল সেখান থেকে 40টা কোশ্চেন নিয়ে এসেছি। তো সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কি বলছে, ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়ে থাকে? অর্থাৎ ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে কবে পালন করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 24শে এপ্রিল। 24শে এপ্রিল তারিখে আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়ে থাকে। এবার এই পঞ্চায়েতি রাজ শব্দটা থেকে আর কি ইম্পর্টেন্ট টপিক আমাদের জানতে হবে যে এই যে পঞ্চায়েতি রাজ সংক্রান্ত যে আর্টিকেল যেটা আমাদের সংবিধানে রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 40। আর্টিকেল 40-এ আমাদের এই পঞ্চায়েতি রাজ সংক্রান্ত ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে। আর এই পঞ্চায়েতি রাজ সংক্রান্ত অ্যামেন্ডমেন্ট কত সালে এসছে? এটা এসেছে 1992 সালে। কততম অ্যামেন্ডমেন্ট? এটা হচ্ছে 73তম অ্যামেন্ডমেন্ট। 73তমটা হচ্ছে পঞ্চায়েতের সাথে সম্পর্কযুক্ত, আর যেটা 74 সেটা কিন্তু মিউনিসিপ্যালিটির সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 2 নম্বর কোশ্চেন। সরি, এখানে একটু মনে হচ্ছে টাইপিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। তো আজকের 2 নম্বর কোশ্চেন কি বলছে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটা? যে কোনো পরীক্ষায় হোক, এসএসসি হোক বা রেল হোক, যে সেন্সাস আছে সেই সেন্সাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো বলেছে 2011 সেন্সাস অনুযায়ী সবথেকে বেশি পপুলেটেড কান্ট্রি কোনটা, অর্থাৎ সবথেকে বেশি পপুলেটেড স্টেট কোনটা, অর্থাৎ কোথায় সবথেকে বেশি লোকজন বাস করে? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি, আমাদের ইন্ডিয়ান স্টেটের মধ্যে সবথেকে বেশি পপুলেশন বা সবথেকে বেশি পপুলেটেড। ঠিক আছে, এইবার যদি আমরা দেখি, এটা তো বললাম সবথেকে বেশি, সবথেকে কম কোথায় আছে? তো মনে রাখতে হবে সবথেকে কম কিন্তু আছে সিকিমে। সিকিম হচ্ছে সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। তো সঠিক অ্যান্সার কী হলো? সঠিক অ্যান্সার কিন্তু আমাদের উত্তরপ্রদেশ হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের পশ্চিমবঙ্গের স্থান কত? পশ্চিমবঙ্গের স্থান কিন্তু হয়ে যাচ্ছে 5th জনসংখ্যার দিক থেকে। 2011 সালের যে সেন্সাস বা জনগণনা হয়েছিল সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের স্থান 5ম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 4 নম্বর কোশ্চেন, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সমগ্র ভারতে মিশ্র অর্থনীতি নির্বাচন করা হয়েছিল? সবার প্রথম দেখো, এটা কিন্তু একটা ইকোনমিক্স থেকে কোশ্চেন। ইকোনমিক্স প্লাস যে 5 ইয়ার প্ল্যানস আছে সেখান থেকে একটা কোশ্চেন দিয়েছে। আর এটা কিন্তু সরি, এখানে কিন্তু একটা অপশান আছে যে মিক্সড অর্থনীতি। মনে রাখতে হবে আমাদের ভারতের যে ইকোনমিক সিচুয়েশন বা ইকোনমিক কন্ডিশন সেটা কিন্তু মিক্সড টাইপেরই। অর্থাৎ আমরা কিন্তু না খুব বড় একটা জিডিপি ধারণ করি, না খুব কম ছোট একটা জিডিপি ধারণ করি। অর্থাৎ আমাদের যে জিডিপি আছে সেটা কিন্তু মাঝ বরাবর। ঠিক আছে, তো এখানে বলতে চেয়েছে যে মিক্সড অর্থনীতি বা মিক্সড যে আমাদের ইকোনমিক্স আছে সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়েছিল? তো দেখো, ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কি আছে? চতুর্থ আছে, তৃতীয় আছে, দ্বিতীয় আছে, আর প্রথম আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা কিন্তু যে হেভি ইন্ডাস্ট্রি ছিল, অর্থাৎ যে ভারী শিল্প ছিল, সেখানে কিন্তু আমাদের উদ্যোগটা বেশি ছিল। ঠিক আছে, যে ভারী ইন্ডাস্ট্রি বা আমরা এক কথায় যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে ব্যাপারটা ছিল সেখানে আমরা গেছিলাম, সেই যে পরিকল্পনাটা ছিল তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো এই পরিকল্পনাটা কোন ব্যক্তির নাম অনুসারে করা হয়েছিল? তো এটা কিন্তু যে মহলানবিশ ছিলেন, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, ওনার নাম অনুসারে কিন্তু এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল সেটা কিন্তু ডেডিকেটেড ছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলছে? আজকের 5 নম্বর কোশ্চেন, যে নিম্নোক্ত কোন ধরনের দূষণের কারণে শ্বাসতন্ত্রজনিত রোগ দেখা যায়? তো এর থেকে সোজা কোশ্চেন হতে পারে না, শ্বাসজনিত সমস্যার সঙ্গে নিশ্চয়ই বায়ু দূষণের সম্পর্কযুক্ত হবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বায়ু দূষণ। কিছু কিছু কোশ্চেন কিন্তু এরকম সোজায় দেবে, কিছু কিছু কোশ্চেন আবার এমন দেবে যেগুলো কিন্তু মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। আর যদি চাকরি পেতে হয় তাহলে কিন্তু এনটিপিসি পরীক্ষাতে জিকেকে ভালো করে টার্গেট করতে হবে, কারণ জিকে কিন্তু 40 থাকবে। 40-এ 35 স্কোর না হলে কিন্তু চাকরি পাওয়া যাবে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 6 নম্বর কোশ্চেন, যে ভারতীয় মহাকাশ গবেষণার জনক হিসেবে কে পরিচিত? খুব সোজা একটা কোশ্চেন। এক কথায় আমাদের ভারতের যে স্পেস রিসার্চ, সেই স্পেস রিসার্চের আমরা ফাদার কাকে বলতে পারি? অপশানগুলো একবার দেখব। বিক্রম শেঠ দিয়েছে, বিক্রম সারাভাই দিয়েছে, আদিত্য সারাভাই দিয়েছে, আর অনুজ লাল দিয়েছে। তো এটা কিন্তু আমাদের সকলের জানা উচিত, প্লাস এটা কিন্তু খুব সোজা একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাইকেই কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান স্পেস সায়েন্সও বলা হয়ে থাকে। ঠিক আছে, আর এনার যে নাম অনুসারেই কিন্তু আমাদের যে শ্রীহরিকোটা আছে, সেই শ্রীহরিকোটার যে স্পেস সেন্টার আছে সেই স্পেস সেন্টারের নামও করা হয়েছে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, যখন আমরা এই যে স্পেস সংক্রান্ত ব্যাপারে আসলাম, তো এখানে আমরা ইসরো সম্পর্কে কিছু বেসিক ফ্যাক্ট জেনে নেয় ভালো। তো দেখো কি বলছে, সবার প্রথম ইসরো কত সালে তৈরি হয়েছিল? তো মনে রাখতে হবে ইসরো কিন্তু তৈরি হয়েছিল 1969-এ। কত তারিখে তৈরি হয়েছিল? 15 অগস্টে তৈরি হয়েছিল। আর বর্তমানে যে ইসরোর যে চেয়ারম্যান আছেন, 11তম চেয়ারম্যান, তার নাম তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য একটা HW থাকলো, ঠিক আছে? বর্তমান কে ইসরো চেয়ারম্যান আছেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 7 নম্বর কোশ্চেন, যে ভারতের 3 পর্যায়ের পারমাণবিক শক্তি প্রকল্প কে প্রতিষ্ঠা করেন? এক কথায় এখানে কোশ্চেনটা ঘুরিয়ে করেছে। কোশ্চেনটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টের ফাদার কাকে বলা হয়, ঠিক আছে? অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টের জনক হিসেবে কাকে ধরা হয়? তো এটা আমরা সকলে জানি, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হোমি জাহাঙ্গীর ভাভা। হোমি জাহাঙ্গীর ভাভাই কিন্তু সবার প্রথম ইন্ডিয়ান পার্সোনালিটি যিনি কিন্তু এই অ্যাটমিক যে নিউক্লিয়ার প্ল্যান্টগুলো হয় সেই সংক্রান্ত কিন্তু বিষয়টাকে সবার সামনে নিয়ে এসেছিলেন, যে ইন্ডিয়া থেকেও কিন্তু অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করে সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি করা যেতে পারে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হোমি জাহাঙ্গীর ভাভা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নম্বর কোশ্চেন। খুব সোজা একটা কোশ্চেন হিস্ট্রি থেকে দিয়েছে, যে খিলাফত আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিলেন? তো এটা আমরা সকলেই জানি। সবার প্রথম জানতে হবে খিলাফত আন্দোলন কবে হয়েছিল। তো এটা কিন্তু 1999 থেকে শুরু করে মোটামুটি 1921 পর্যন্ত চলেছিল। এর কোনো ফিক্সড ডেট বলা যায় না, তার কারণ এটা ভারতের কোনো আন্দোলন নয়, এটা কিন্তু টার্কিতে হয়েছিল, ঠিক আছে? সেখান থেকে কিন্তু এটা ইন্ডিয়াতে চলে এসেছিল। তো সেই সংক্রান্ত একটা বিষয়। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শওকত আলী আর তার ভাই মোহাম্মদ আলী। এরাই কিন্তু যে খিলাফত আন্দোলন ছিল তার কিন্তু প্রধান, যে বলতে পারি আমরা, প্রধান নেতৃত্ব দান করেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 9 নম্বর কোশ্চেন, যে জাতীয় দস্তবিধি বা IPC, যেটাকে আমরা ইন্ডিয়ান পেনাল কোড বলি, যদিও বর্তমানে এটা অস্তিত্ব নেই এটার, ঠিক আছে? এর পরিবর্তে কিন্তু BNS চলে এসেছে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা চলে এসেছে, ঠিক আছে? এই বছরে কিন্তু এটা এসেছে। তো এটা যেহেতু 2021 সালে হয়েছিল, তখন IPC ছিল। তো IPCর 377 ধারা রদের ক্ষেত্রে আইনি লড়াইয়ের নেতৃত্ব প্রদানকারী বিখ্যাত ভারতীয় মহিলা আইনজীবীর নাম কি? দেখো এটা তখনকার সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 2021-এর, যদিও এটা অপ্রয়োজনীয়, এটার যে অ্যান্সার যে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এখন সম্পূর্ণ অপ্রয়োজনীয়। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান A, ঠিক আছে? মেনকা গুরুস্বামী আর কিন্তু অরুন্ধতী কাটলু। তো এরাই কিন্তু যে 377, আমরা সকলেই জানি যে আমাদের ইন্ডিয়াতে যে মানে ইন্টারকাস্ট ম্যারেজের পরিবর্তে যে আমরা চাইলে আমাদের যে হোমোসেক্সুয়াল যে ম্যারেজ হয় সেই ম্যারেজও অ্যাকসেপ্ট করতে পারি, যদিও এটা লিগাল নয় ইন্ডিয়াতে, কোনো রকম এর জন্য সাংবিধানিক কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাও এই সংক্রান্ত কিন্তু বিভিন্ন রকমের কমিশন আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12 নম্বর কোশ্চেন, যে 2025 সালের মানব উন্নয়ন সূচি অনুসারে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে? দেখো পাশে কিন্তু এটা কিন্তু অনেক পুরনো, এটা 2021-এ এসেছিলো, তারপরে কিন্তু মোটামুটি দুটো ইন্ডেক্স বেরিয়ে গেছে। তো আমি এটাকে আপডেটেড করে দিয়েছি একদম মে 2025, এটা কিন্তু কদিন আগে, জাস্ট 15 দিন আগে কিন্তু পাবলিশ হয়েছিল। তো মনে রাখতে হবে মানব উন্নয়ন সূচি মানে কি? মানব উন্নয়ন সূচি মানে কিন্তু হয়ে যাচ্ছে HDI, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। সবার প্রথম এটা কে প্রদান করে? তো মনে রাখতে হবে এটা কিন্তু UNDP, ঠিক আছে? UNDP যে সংস্থাটা আছে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এরা কিন্তু এটা প্রকাশ করে থাকে, ঠিক আছে? তো এই যে মানব উন্নয়ন সূচক যেটা আছে সেটা সবার প্রথম প্রকাশ করা হয়েছিল কত সালে? তো মনে রাখতে হবে এটা কিন্তু সবার প্রথম প্রকাশ করা হয়েছিল 1997 সালে। এইবার এইখানে এই বছর কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? তো সবসময় মনে রাখতে হবে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু এখানে বেস্ট পারফরমেন্স করে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আইসল্যান্ড। আইসল্যান্ড বিগত 10 বছর ধরে কিন্তু টপে আছে। ইন্ডিয়ার স্থান কত? ইন্ডিয়ার স্থান কত সেটা কিন্তু হয়ে যাচ্ছে, ইন্ডিয়া আগের বছর 134তম স্থানে ছিল, এই বছর কিন্তু ইন্ডিয়ার একটু প্রমোশন হয়েছে, সেখানে ইন্ডিয়া 130তম স্থান কিন্তু অর্জন করেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 13 নম্বর কোশ্চেন, যে একটি মৌলের নাম বলো যার ইলেকট্রন বিন্যাস 2, 8 আর 7। তো যারা আমার সাথে গ্রুপ ডির ক্লাসগুলো কন্টিনিউ করো সায়েন্সে, তাদের জন্য কিন্তু খুব সোজা একটা কোশ্চেন হবে। তো দেখো ইলেকট্রন কনফিগারেশন কত বলেছে? 2, 8 আর 7 বলেছে। যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াচ্ছে কত? 2 আর 8 10 আর 7 17। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার 17তম এলিমেন্ট কোনটা আমাদের পিরিয়ডিক টেবিলের? তো সেটা কিন্তু ক্লোরিন। তো ক্লোরিন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরকম কোশ্চেনে কিন্তু পরীক্ষাতে দেবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি
বলেছে আজকের 14 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি খাদ্য শৃঙ্খলের তৃতীয় ট্রপিক স্তরে থাকে, অর্থাৎ যে খাদ্য যে পিরামিড হয়ে থাকে, ঠিক আছে, যে ফুড পিরামিড হয়ে থাকে সেই ফুড পিরামিডের তৃতীয় স্তরে থাকে। দেখো সবার প্রথম স্তরে কারা থাকে, এখানে কিন্তু থাকে হচ্ছে প্রোডিউসার্স, মানে যারা কিন্তু সবুজ উদ্ভিদ হয়ে থাকে, প্লান্টস। দ্বিতীয় স্তরে কারা থাকে, হার্বিভোরাস, অর্থাৎ যারা কিন্তু তৃণভোজী হয়, ঠিক আছে, যারা কিন্তু গাছকে খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে। আর যে তৃতীয় স্তরে যেটা আছে সেখানে কিন্তু থাকে হচ্ছে যারা হার্বিভোরাস, অর্থাৎ তৃণভোজীদের খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ মাংসাশী, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর খাদক, বা যাদেরকে আমরা মাংসাশী বা কার্নিভোরাস বলতে পারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব 15 নম্বর কোশ্চেন কী বলেছে, নিম্নলিখিত কোনটি কার্বনের ভিন্ন রূপ। তো এর থেকে সোজা কোশ্চেন আর হতে পারে না, কোনটা কার্বনের রূপভেদ বা কার্বনের অ্যালোট্রপ। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হিরে, ঠিক আছে। হিরে কিন্তু একটা ক্রিস্টালাইন অ্যালোট্রপ। এছাড়া কিন্তু যে ফুলারিন আছে যেটাকে C60ও বলা হয়ে থাকে, তো এই C60ও কিন্তু একটা ক্রিস্টালাইন অ্যালোট্রপ, ঠিক আছে। এছাড়া কিন্তু নন ক্রিস্টালাইনও হয়ে থাকে, অর্থাৎ ক্রিস্টালাইন মানে কিন্তু যেগুলোর শক্ত স্ট্রাকচার আছে, যেগুলোর একটা সাইজ অ্যান্ড শেপ আছে, ঠিক আছে। নন ক্রিস্টালাইন মানে কি, যেগুলোর কিন্তু কোনো রকম সাইজ বা শেপ নেই, ঠিক আছে। যেরকম কি হতে পারে, যেরকম হতে পারে কয়লা, গ্যাস, কার্বন, এইগুলো কিন্তু হয়ে যাচ্ছে নন ক্রিস্টালাইন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 17 নম্বর কোশ্চেন, যে অর্থনৈতিক আকার অনুযায়ী জিডিপির র্যাঙ্কিং 2025 অনুযায়ী ভারতের স্থান কত। এটা কিন্তু তখনকার সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এটা যদিও অপ্রয়োজনীয়, এটাকে কিন্তু আমি মে 2025 পর্যন্ত আপডেটেড করে দিয়েছি। বর্তমানে কিন্তু ভারত কত নম্বর স্থানে আছে, বর্তমানে কিন্তু ভারত আছে 4 নম্বর স্থানে জিডিপির দিক থেকে, ঠিক আছে। ভারত কিন্তু সম্প্রতি জাপানকে ক্রস করেছে, জাপানকে ক্রস করে আগে ভারত 5 নম্বর স্থানে ছিল আর জাপান 4 নম্বর স্থানে ছিল। এখন জাপানকে ক্রস করে জাপানকে প্রায় $2.5 ট্রিলিয়ন থেকে মানে টপকে ভারত 4 নম্বর স্থানে চলে এসছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 18 নম্বর কোশ্চেন, যে রাওলাট আইন কবে পাস হয়েছিল। তো রাওলাট আইন কবে পাস হয়েছিল, হিস্ট্রির খুব কমন একটা প্রশ্ন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1919 সালে। 1919 সালে কিন্তু এই রাওলাট আইনটা পাস হয়েছিল, ঠিক আছে। এই আইনে কি বলা হয়েছিল, এই আইনে কিন্তু বলা হয়েছিল যে ব্রিটিশরা চাইলে যে কোনো কারণে কোনো ইন্ডিয়ান পার্সনকে কিন্তু কী করতে পারবে, অ্যারেস্ট করতে পারবে, আর তার জন্য কিন্তু কোনো রকম অ্যাডভোকেট তারা রাখতে পারবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 19 নম্বর কোশ্চেন, কম্পিউটার থেকে একটা কোশ্চেন দিয়েছে, যে কম্পিউটারের রিমোট লগ ইনকে কীভাবে সহজতর করে, ঠিক আছে। রিমোট লগ ইনকে কী করে সহজতর করতে হয়, অর্থাৎ তুমি যদি কোনো কম্পিউটারের সাথে কোনো রিমোটকে অ্যাটাচ করতে যাও, সেক্ষেত্রে তোমায় কোন মিডিয়েটার রাখতে হবে যার মাধ্যমে তুমি করতে পারবে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টেলনেট। তোমাকে কিন্তু কম্পিউটারের সাথে টেলনেটকে সংযুক্ত করতে হবে যদি তুমি রিমোট দিয়ে ওটাকে কন্ট্রোল করতে চাও। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 20 নম্বর কোশ্চেন, বিশ্ব পুস্তক বা ওয়ার্ল্ড বুক ও স্বত্বাধিকার অর্থাৎ কপিরাইট ডে কবে পালন করা হয়। এক কথায় ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে কবে পালন করা হয়ে থাকে। অনেক সময় দেখবে এরকমটা হয়ে থাকে যে কোনো একজন রাইটার বই লিখেছে, তাকে দেখে অন্য একজন রাইটার কপি করেছে। তো কোনো বই যদি কোনো একজন রাইটারের নামে পেটেন্ট হয়ে যায়, তখন কিন্তু তাকে এই কপিরাইট ক্লেমটা দেওয়া হয়, ঠিক আছে, যে তার লেখা কিন্তু অন্য কেউ কপি করতে পারবে না। তো এটা কত সালে পালন করা হয়ে থাকে, মানে কোন দিনে পালন করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 23শে এপ্রিল। দেখো এপ্রিল মাস থেকে পরপর দুটো ডেট একটা শিফটেই কিন্তু পরীক্ষায় দিয়ে দিয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 21 নম্বর কোশ্চেন, যে 2018 সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছিল। তো এটা একটা অপ্রয়োজনীয় প্রশ্ন, তার কারণ এটা 2018 সালে দিয়েছে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই বছরের জন্য মোটামুটিভাবে 2024-এর পুরোটা আর 2025-এর টিল ডেট পর্যন্ত পড়লেই হবে, ঠিক আছে। তাও অ্যান্সারটা বলে দিচ্ছি, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জাপান। জাপান কিন্তু 2018-তে যে এশিয়ান গেমস হয়েছিল সেখানে সবথেকে বেশি মেডেল পেয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 22 নম্বর কোশ্চেন, যে আগস্ট 2019 অনুযায়ী হিমালয়ে কতগুলি শৃঙ্গ দেশি এবং বিদেশি পর্বত আরোহীদের জন্য পর্বত আরোহণের জন্য খোলা হয়েছে। মানে হিমালয়ের কতগুলো রেঞ্জ খোলা আছে যেখানে আমরা চাইলে মাউন্টেনিং করতে পারবো। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 137টা কিন্তু ওখানে শৃঙ্গ আছে যেখানে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, চাইলে ওখানে আমরা মাউন্টেনিং করতে পারি, ঠিক আছে। আমরা কিন্তু শুধুমাত্র কয়েকটা নাম জানি, এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘা এইসবের নাম জানি, কিন্তু এইগুলো ছাড়া কিন্তু আরও 137টা শৃঙ্গ আছে যেগুলোর নাম হয়তো আমরা কেউ জানি না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 23 নম্বর কোশ্চেন, আবার একটা সায়েন্স থেকে কোশ্চেন করেছে।
ধনাত্মক আয়নকে কি বলা হয়? দেখো, যারা আমার সাথে, আবারও বলছি, যারা আমার সাথে আরআরবি গ্রুপ ডি সায়েন্সের ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করো, তাদের জন্য কিন্তু খুব সোজা একটা কোশ্চেন এটা। ধনাত্মক আয়নকে কি বলা হয়? ধনাত্মক আয়নকে কিন্তু বলা হয়ে থাকে ক্যাটায়ন, ঠিক আছে। আর ঋণাত্মক আয়নকে কি বলা হয়ে থাকে? তো ক্যাটায়ন কিন্তু হয়ে যায় পজিটিভ, আর নেগেটিভ কিন্তু হয়ে যায় অ্যানায়ন। অ্যানায়ন কিন্তু ঋণাত্মক আয়ন হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 24 নম্বর কোশ্চেন, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে। তো হিস্ট্রির ফার্স্ট একটা টপিক আছে হিস্ট্রিতে, ফার্স্ট ম্যান, ঠিক আছে, ফার্স্ট ম্যান ইন ইন্ডিয়ান রেভলিউশন, সেখান থেকে কিন্তু এই কোশ্চেনটা করা হয়েছে। তো বলেছে যে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন, ঠিক আছে, খুব সোজা একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বদরুদ্দিন তৈয়বজি। ইনি কিন্তু ছিলেন, এই যে অপশান ডি যেটা আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ইনি ছিলেন আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু প্রথম মুসলিম সভাপতি। ইনি 1887 সালে যে মাদ্রাজে যে অধিবেশনটা হয়েছিল, সেখানে কিন্তু ইনি সভাপতিত্ব গ্রহণ করেন। আর এই যে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা সকলেই জানি, 1885 সালে কিন্তু এটা হয়েছিল। আর ফার্স্ট যে সভাপতিত্ব বা ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। আর কোথায় হয়েছিল এটা কিন্তু বোম্বেতে হয়েছিল, ঠিক আছে। অনেক সময় কিন্তু আরও ডিটেলস তোমাদের কাছে চাই, তো বোম্বেরও কিন্তু কোথায় হয়েছিল সেটা কিন্তু চাই। তো মনে রাখতে হবে গোকুল দাস তেজপাল যে সংস্কৃত কলেজ ছিল সেখানে হয়েছিল। কতজন সদস্যকে নিয়ে হয়েছিল? 72 জন সদস্যকে নিয়ে কিন্তু হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 25 নম্বর কোশ্চেন, যে পেরিফেরাল আইওতে কতগুলি আউটপুট পোর্ট আছে? দেখো, এটাও কিন্তু একটা কম্পিউটার রিলেটেড কোশ্চেন। এনটিপিসিতে কিন্তু কম্পিউটার, যেহেতু এটা নন টেকনিক্যাল, তাও কিন্তু এখানে কম্পিউটার থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? 256 প্রকার কিন্তু আউটপুট আর ইনপুট আছে এখানে। এই যে ইনপুট মানে আই ফর ইনপুট আর ও ফর কিন্তু এখানে আউটপুট, ঠিক আছে। মানে এখানে কিন্তু আমরা কম্পিউটারের সাথে 256 রকমের ইনপুট আর আউটপুটকে একসাথে কানেক্ট করে কাজ করতে পারি, ঠিক আছে। আমরা হয়তো কিছু ফিউ নাম জানি, যেরকম মাউস বলতে পারো, কিবোর্ড বলতে পারো, ঠিক আছে, প্রিন্টার মেশিন যেগুলো হয়ে থাকে, কিন্তু এরকম 256টা টাইপ আছে যেগুলো আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 26 নম্বর কোশ্চেন, কোন জল বিভাজিকা উন্নয়ন এবং পরিচালনার কার্যক্রম কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দ্বারা বাস্তবায়িত করা হয়েছে? দেখো, এটাও কিন্তু তখনকার দিনে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যদিও কিন্তু এটা অপ্রয়োজনীয়। তাও এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিরুমিরু, ঠিক আছে। নিরুমিরু যে প্রকল্প, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 27 নম্বর কোশ্চেন, যে লর্ড আরউইনকে পাঠানো চিঠিতে মহাত্মা গান্ধী কতগুলি দাবির কথা উল্লেখ করেছিলেন, যার মধ্যে সম্মত কয়েকটি গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত? এক কথায় কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, যে গান্ধী আরউইন চুক্তি, যেটা কিন্তু কত সালে হয়েছিল? 1931 সালে হয়েছিল। সেই 1931 সালে হওয়া গান্ধী আরউইন চুক্তিতে মোট কতগুলি সাবজেক্ট ছিল, কতগুলি বিষয় ছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 11টা। গান্ধীজি লর্ড আরউইনকে মোট 11টা সাবজেক্টে কিন্তু চিঠি লিখেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 28 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি কম্পিউটারের উপাদান নয়, অর্থাৎ কোনটা কম্পিউটারের সাথে রিলেটেড নয়? সিপিইউ, কাগজ, মেমোরি, এএলইউ। এর থেকে সোজা কোশ্চেন আর কী হতে পারে? কাগজ কখনো কম্পিউটারের অংশ হতে পারে না। হ্যাঁ, একটা প্রিন্টিং মেশিন থেকে কাগজ অবশ্যই বেরোতে পারে, কিন্তু এটা কিন্তু কম্পিউটারের কোনো অংশ নয়। কিন্তু বাদবাকি যেগুলো আছে, সিপিইউ ছাড়া কম্পিউটার চলবে না। মেমোরি, কম্পিউটারের ভেতরে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি থাকে, ঠিক আছে। এবার যে সেকেন্ডারি মেমোরি থাকে তার ভেতরেও আবার হচ্ছে অনেক রকম, আমরা চাইলে মেমোরিকে ইনপুট করতে পারি। আর এখানে এএলইউ মানে কি? এএলইউ মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যার মাধ্যমে কিন্তু কম্পিউটার যে ক্যালকুলেশনগুলো করে থাকে। তাই কাগজ কিন্তু এখানে রিলেটেবল নয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 29তম কোশ্চেন, যে 2023 সালে কোন দেশ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে? তো এটা কিন্তু দেখো, এটা 2021 ছিল, এটা 2023 পর্যন্ত আপডেটেড আছে। বলতে চেয়েছে যে মহিলাদের যে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছিল সেটা কোন দেশ করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু কাতার করেছিল, ঠিক আছে। আর মনে রাখতে হবে যে 2027 সালে কিন্তু এটা আবার হবে। তো 2027 সালে কোথায় হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 30তম কোশ্চেন, যে ভারত কবে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল? ঠিক আছে, অর্থাৎ ভারতের প্রথম যে পারমাণবিক টেস্ট হয়েছিল, যেটা কিন্তু রাজস্থানের পোখরানে হয়েছিল, তো সেটা
কবে হয়েছিল, কত সালে হয়েছিল? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, 1974 আছে, 76 আছে, 81 আছে, আর হচ্ছে কিন্তু 1969 আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1974। এটার নাম কি ছিল? এটার নাম কিন্তু মানে এই যে মিশনটা ছিল, এই মিশনটার নাম কিন্তু ছিল স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, এটা কিন্তু ভারতের ফার্স্ট যে পারমাণবিক মিশন ছিল। ঠিক আছে, এর জন্য কিন্তু পাকিস্তানের অনেক অংশ কিন্তু এখানে অ্যাফেক্টেড হয়েছিল, যেই কারণের জন্য কিন্তু পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টা উঠে আসে, এই নিয়ে কিন্তু চর্চা হয় বা বিভেদ কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 31তম কোশ্চেন, যে ভারত সরকার কর্তৃক নিম্নলিখিত গ্রামীণ আবাসন প্রকল্পগুলির মধ্যে কোনটি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা রূপে পুনর্গঠিত হয়েছিল? মানে এক কথায় যে কেন্দ্রীয় সরকার থেকে যে আবাস যোজনাগুলো আছে সেগুলোর নাম কি চেঞ্জ করে কি রাখা হয়েছে? মানে কংগ্রেসের সময় এক রকমের নাম ছিল, সেটাকে এখন নাম পাল্টে দেওয়া হয়েছে। তো কংগ্রেসের সময় যে নামটা ছিল সেটা কী ছিল? সেটা কিন্তু ছিল ইন্দিরা আবাস যোজনা। এখন বর্তমানে কিন্তু এটার নাম পাল্টে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 32 নম্বর কোশ্চেন, যে ভারতে কতগুলি সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের অংশ? ঠিক আছে, কতগুলি সংস্থা আছে যারা কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনের আন্ডারে কাজ করে, মানে এনজিও টাইপের এগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতে মোট এরকম 28টা এনজিও বা এরকম সংস্থা আছে, সরকারি সংস্থাও আছে, যেগুলো কিন্তু ইউনাইটেড নেশনসের আন্ডারে কাজ করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কী বলেছে। 1920-1922 সালে কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? তো অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো এর থেকে সোজা কোশ্চেন আর কি হবে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে মহাত্মা গান্ধী। নন কোঅপারেশন অ্যাক্ট, মহাত্মা গান্ধী, ইনি কিন্তু 1920 থেকে 22 সালের মধ্যে যে আমাদের অসহযোগ আন্দোলন হয়েছিল সেখানে প্রধান নেতৃত্ব দিয়েছিল। আর এই যে অসহযোগ বা নন কোঅপারেশন আন্দোলন, এটা কিভাবে বন্ধ হয়েছিল? তো মনে রাখবে, চৌরি চৌরা বলে একটা স্থান ছিল উত্তরপ্রদেশে, যেখানে কিন্তু একটা পুলিশ স্টেশনে কিছু ক্ষিপ্ত মানুষ আগুন ধরিয়ে দিয়েছিল, যেটা কিন্তু একটা ভায়োলেন্সের কাজ ছিল। আর গান্ধীজি যেহেতু নন ভায়োলেন্সকে প্রেফার করতেন, সেই কারণের জন্য কিন্তু এই আন্দোলনটা তুলে নেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 34 নম্বর কোশ্চেন, ভারতে বর্তমানে কটি রাজ্য আর কটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? এই কোশ্চেনটা দেওয়ার পেছনে একটাই কারণ, যেহেতু জম্মু কাশ্মীর কিন্তু এখন আর রাজ্য নেই, এখন কিন্তু ওটা ইউটি হয়ে গেছে। তো সেই কারণের জন্য কিন্তু রাজ্য একটা কমে গেছে, ওই দিক থেকে আবার যে ইউটি ছিল ওটা তখনকার দিনে 9টা ছিল, এখন কিন্তু বর্তমানে 8টা আছে। তাই রাজ্য আর যদি ইউটি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আমাদের 28টা রাজ্য আর 8টা ইউটি। ঠিক আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 36 নম্বর কোশ্চেন, মে 2025 পর্যন্ত আপডেট করা এই কোশ্চেনটা কি বলেছে, যে মে 2025 পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জ সুরক্ষা কাউন্সিলে ভারত কতবার অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে? খুব ভালো একটা কোশ্চেন। দেখো, সবার প্রথমে জানতে হবে ইউএনএসসি। ইউএনএসসি মানে কি? ইউএনএসসি মানে কিন্তু হয়ে যাচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। এরা কিন্তু কি করে? এটাই কিন্তু ইউএনের সবথেকে পাওয়ারফুল অঙ্গ। ঠিক আছে, এরাই কি করে? এরাই কিন্তু বিভিন্ন যুদ্ধ সংক্রান্ত যে ব্যাপারগুলো হয় সেখানে এরাই কিন্তু মেন যে কোনো মনে করো ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা কদিন আগে হলো, ঠিক আছে, এটা কিন্তু এই যে বিষয়টা, এটা কিন্তু ওই যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের আন্ডারেই পড়ে। এরা কি করে? এরা কিন্তু বিশ্বের মোট 5টা এরকম দেশ আছে যাদের কাছে কিন্তু ভিটো পাওয়ার আছে কোনো বিষয়ে, কোনো রকম বিষয়ে কথা বলার জন্য। ঠিক আছে, তো ইন্ডিয়া কিন্তু পার্মানেন্ট মেম্বার নয়, ইন্ডিয়া হচ্ছে টেম্পোরারি মেম্বার। ইন্ডিয়া মোট এখনও পর্যন্ত 8বার, ঠিক আছে, এখনও পর্যন্ত ইন্ডিয়া মোট 8বার কী করেছে? 8বার কিন্তু এই যে অস্থায়ী মেম্বার হিসেবে মানে কাজ করেছে। এখন কিন্তু নেই ইন্ডিয়া, এখন কিন্তু ইন্ডিয়া এই এদের মেম্বারদের মধ্যে নেই। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে এবার দেখো, একটা কোশ্চেন এখানে আসতে পারে যে ইউনাইটেড নেশন, আমি বললাম যে ইউনাইটেড নেশনে 5টা এরকম দেশ আছে যাদের কাছে কিন্তু ভিটো পাওয়ার আছে, অর্থাৎ না বলার অধিকার আছে। তো সেটা কোন কোন দেশ? দেখো, সবার প্রথমে কিন্তু আছে ইউকে, তারপরে আছে ফ্রান্স, ফ্রান্সকে এফ দিয়ে ডিনোট করছি, তারপরে আছে ইউএসএ। আমাদের এশিয়া থেকে কিন্তু কে আছে? এশিয়া থেকে আছে হচ্ছে চায়না। আর একটা কে আছে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো আমি 4টে বলে দিলাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 37 নম্বর কোশ্চেন, যে কোন ভারতীয় মশলার জন্য ভারত সরকার মার্কিন পেটেন্টকে চ্যালেঞ্জ করেছিল, যে তাদের তা প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল? মানে কোন একটা এরকম তোমার হচ্ছে এই যে নিম্নলিখিত অপশানগুলির মধ্যে থেকে কোন তোমার প্রোডাক্টটা ছিল যার কিন্তু পেটেন্ট নিয়ে ইন্ডিয়া আর ইউএসের মধ্যে কদিন আগে ঝামেলা হয়েছিল? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হলুদ। হলুদের একটা তোমার স্পেশাল টাইপ ছিল যেটা নিয়ে কিন্তু ইন্ডিয়া আর ইউএসের মধ্যে যে এগ্রিকালচারাল যে বিষয়, সেখানে কিন্তু একটা ডিবেট তৈরি হয়েছিল।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 38তম কোশ্চেন, যে পরিবেশ ও অরণ্য প্রসঙ্গে WCCB এর অর্থ কী, মানে WCCB এর ফুল ফর্ম কী। ঠিক আছে, ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কি বলেছে, ওয়ার্ল্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরো, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, ওয়ার্ল্ড কনজারভেশন কন্ট্রোল ব্যুরো, আর ওয়াইল্ড লাইফ কনজারভেশন কন্ট্রোল ব্যুরো। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওয়াইল্ড লাইফ কনজারভেশন কন্ট্রোল ব্যুরো, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে আজকের 39 নম্বর কোশ্চেন, যে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সামুদ্রিক পথ কোনটা। ঠিক আছে, সবথেকে ব্যস্ততম সামুদ্রিক পথ কোনটা, অর্থাৎ মানে কোথায় কিন্তু সবথেকে বেশি জাহাজের যে চলন, ঠিক আছে, সবথেকে বেশি কিন্তু মানে জাহাজের রুট ওইখান দিয়ে কিন্তু মানে পথটাকে ক্রস করতে হবে। তো সেটা কোথায় পড়ছে, সেটা কিন্তু উত্তর আটলান্টিক সমুদ্রপথ পড়ছে। উত্তর আটলান্টিকের মধ্যে দিয়ে কিন্তু তুমি যদি চাও আমেরিকা যেতে, বা তুমি যদি আমেরিকা থেকে আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে আসতে চাও, বা ইউরোপ থেকে যেখানে তুমি যেতে চাও না কেন, সেখানে কিন্তু তোমাকে এই যে উত্তর আটলান্টিক যে সমুদ্রপথ আছে এটাকে কিন্তু ক্রস করতেই হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের লাস্ট কোশ্চেন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বারা প্রভাবিত দেশগুলিতে শিশু এবং মায়েদের জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য কোন সংস্থাটি সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি করেছিল, অর্থাৎ ইউনাইটেড নেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন সংস্থাটা তৈরি করেছিল, যেটা কিন্তু চিলড্রেন আর তাদের যে মাদার তাদের খাবার এবং তাদের পুষ্টির বিষয়টা দেখাশোনা করতো। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউনিসেফ। ঠিক আছে, ইউনিসেফ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই ইউনিসেফের পুরো অর্থ কী, ইউনিসেফের পুরো অর্থ কিন্তু হয়ে যাচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। ঠিক আছে, তো এটা কিন্তু তৈরি করা হয়েছিল। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া কিন্তু এর আগে আমাদের আরও ক্লাস করানো হয়ে গেছে, সেগুলো যদি না দেখে থাকো তো ডেসক্রিপশনে কিন্তু প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।